হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে পড়াবো হচ্ছে ক্রিয়াপদ। তো এই ভিডিওটা হচ্ছে এইচএসসি স্টুডেন্ট যারা আছো তারা একটু প্রথম দিকে দেখবা, যখন প্রকার ভেদের দিকে যাব তারপর তোমার না দেখলেও চলবে। কারণ তোমার মূল প্রশ্ন কিন্তু আসবে ক্রিয়াপদ চিনতে পারা, তুমি ক্রিয়াপদ চিনো কিনা। তো এটা কত প্রকার কত ধরনের এগুলো তোমার কিন্তু জানা প্রয়োজন নেই। আর যারা হচ্ছে একসাথে প্রিপারেশন নিয়ে ফেলতেছো যে আমি এইচএসসি অ্যাডমিশনের প্রিপারেশন একসাথে আমার হয়ে যাচ্ছে, তারা হচ্ছে ফুল ভিডিওটা দেখবা। এবং এই ভিডিওটা দেখার পরে আমি বলবো যে তোমার এখনই যে পড়াটা হয়ে যাবে এমন কিন্তু না। অন্য টপিক কথা বলেছি যে একবার পড়ে ফেললেই তোমার আর পরবর্তীতে তোমার এগুলো আর দেখতে হবে না। কিন্তু ক্রিয়াপদটা কিন্তু তোমাকে পরবর্তী যখন অ্যাডমিশনের সময় আবার তুমি যদি ব্যাকরণ শব্দ শ্রেণী পড়ো, সেই সময় তুমি বিশেষ্য সর্বনামগুলো আর পড়ো না, তুমি শুধু ক্রিয়াপদটা আবার একটু দেখবা। কারণ ক্রিয়াপদটা থেকে যেমন কঠিন তেমন হচ্ছে প্রশ্ন প্রচুর আসে। তো এই জন্য এখান থেকে কিন্তু আমরা একটু বেশি মনোযোগ দিয়ে আমাদেরকে এটাকে একটু আয়ত্তে আনতে হবে, পড়তে হবে। তো যাই হোক, আগে আমরা ক্রিয়াপদটা কি সেটা একটু চেনাই। তো ক্রিয়াপদটা কি, এটা বিশেষের ক্লাসে একটু একটা ইঙ্গিত দিয়েছিলাম। হ্যাঁ, যেমন ক্রিয়াপদ হচ্ছে যে পদের দ্বারা কোনো কার্য সম্পাদন করা বোঝে তাকে ক্রিয়াপদ বলে। এই সঙ্গে কিন্তু পূর্ণাঙ্গ না এবং অসঙ্গতিপূর্ণ। কারণ আমি একটা শব্দ বললাম কর্ম, এটাতে কাজ বোঝাচ্ছে না, তুমি বললা এটা কি ক্রিয়াপদ। আমরা একটা শব্দ বললাম কাজ, তুমি বলো এটাতে কাজ বোঝাচ্ছে, এটা ক্রিয়াপদ। আমরা শব্দ বললাম হচ্ছে কি ভ্রমণ, তুমি বলো এটাও তো একটা কি ঘোরাঘুরি করা কাজ বোঝাচ্ছে, এটা কি এই কি বলে ক্রিয়াপদ না। এগুলো সব ভুল, এগুলো সব হচ্ছে বিশেষ্য। তাইলে তাইলে কি হলো, নতুন ক্রিয়াটা মাথায় দাঁড়িয়ে খেলো না। তাইলে আমি ক্রিয়াপদ কেমনে চিনবো? এখন জানতাম কাজ বুঝাইলে ক্রিয়াপদ, এখন তো জানতেছ না কাজ বুঝাইলে ক্রিয়াপদ হবে না। এই যে নতুন প্রমিত সংজ্ঞায় কি বলে সেটা তুমি খেয়াল করো। বলতেছে বাক্যের অন্তর্গত যে পদ দ্বারা কোনো পুরুষ কর্তৃক নির্দিষ্টকালে কার্য সংগঠন বোঝায়, তোমরা শুধু আগে এইটা বলতা, এখন নতুন করে আরো দুইটা জিনিস অ্যাড হয়েছে। অর্থাৎ ক্রিয়াপদ কোনো পুরুষ কর্তৃক, পুরুষ কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এইটাকে পক্ষ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, বা বক্তা পক্ষ, শ্রোতা পক্ষ বা নাম পক্ষ, মানে কোনো পুরুষদের পরিবর্তন হতে হবে। যেমন কি আমি পড়েছে না, কবির পড়েছে, তুমি পড়েছ, সে আমি পড়েছি। এই যে ছে ছো ছি, যে জিনিসটা এরকম ছে ছো দিয়ে কাল দিয়ে এখানে পুরুষ চেঞ্জ হইলে ওর মধ্যে পরিবর্তন হয়ে যাবে, ও হবে ক্রিয়াপদ। কিংবা কাল দিয়ে পরিবর্তনযোগ্য, বর্তমান কালে পড়েছে, অতীত হইলে পড়েছিল, ভবিষ্যৎ হলে পড়বে। তাইলে হয় এটা কাল দ্বারা রূপান্তরযোগ্য অথবা এটা হচ্ছে পুরুষ দ্বারা রূপান্তরযোগ্য। যদি হয় তাইলে ভাইয়া ওইটা হবে ক্রিয়াপদ, নাইলে না। শুধুমাত্র কাজ বুঝাইলে ক্রিয়াপদ, এই ধারণা থেকে বের হয়ে যাওয়ার জন্যই আমি জিনিসটাকে ক্লিয়ার করলাম। কারণ এরকম কোয়েশ্চেন আসলেই তুমি একটু এলোমেলো হয়ে যাবা, তখন কনফিউশনে কি ব্যাপার, কোনটা জানি হলো কোনটা জানি পারলাম না, এটা হবে। তো উদাহরণ, কবির বই পড়ছে, এই দেখো পড়ছে, এটা ক্রিয়াপদ। কারণ কি, এটা তুমি পুরুষ দ্বারা পরিবর্তন করতে পারবা, কাল দ্বারা পরিবর্তন করতে পারবা। তোমরা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে, এটা তুমি পুরুষ দ্বারা পরিবর্তন করতে পারবা। তোমরা জায়গায় যদি বলে আমি পরীক্ষা দিব, সে দিলে পরীক্ষা দিবে। আমি যদি কাল চেঞ্জ করি, আগামী বছর না বলে এই বছর পরীক্ষা দিয়েছি, তারপর হচ্ছে যদি অতীতে দিয়েছিলাম, তাহলে এটার মধ্যে পরিবর্তন আসবে। আরেকটা আসতেছে এইটা পড়া। তাহলে এ দেখো তুমি এটার মধ্যে দেখো তো পুরুষদের চেঞ্জ করতে পারো কিনা, উত্তম পুরুষ, নাম পুরুষ, মধ্যম পুরুষ চেঞ্জ করতে পারবা না। কাল দিয়ে পরিবর্তন করো তো পারো কিনা, তুমি দেখবা কাল দিয়ে তুমি কি করতে পারবা না, পরিবর্তন করতে পারতেছো না। কারণ এটা তোমার কেমন পড়া, এটা তোমার কেমন পড়া ছিল, এটা তোমার কেমন পড়া হবে, তুমি যত চেঞ্জ করো পড়ার মধ্যে কিন্তু পরিবর্তন হচ্ছে না। তাহলে যেই শব্দটা কাল কিংবা পুরুষ দ্বারা পরিবর্তন হবে না তা ক্রিয়াপদ হবে না, হবে না, হবে না। এইটা কিন্তু একটা নতুন আলোচনা, এটা একটা বেসিক আলোচনা এবং একটা খুব সুন্দর এবং একটা গভীর আলোচনা। এই আলোচনা কিন্তু অনেকে বুঝে না, অনেকে পারে না, যার ফলে কিন্তু সেই ভুলটাও খুব বেশি করে ফেলে। তো এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমি যে কটা ব্যাখ্যা দিয়ে দিলাম এখানে কিন্তু নিচে সেই ব্যাখ্যাগুলি দেওয়া আছে। যেমন ক্রিয়াপদ পর প্লাস ছে সমান সমান কি পড়ছে, তাহলে ক্রিয়াপদ হওয়ার জন্য হয় একটা ক্রিয়া ধাতু লাগবে, তার সাথে একটা বিভক্তি লাগবে। কি লাগবে? একটা ধাতু লাগবে, তার সাথে একটা বিভক্তি লাগবে। এরপরে একটা তোমাদের একটা সুন্দর একটা ছক দেখাই দিলাম যে ক্রিয়াপদ, এই যে কোনটা নামপদ আর কোনটা ক্রিয়াপদ, মানে কেন একটা তোমাদের কনফিউশন হয়ে যাবা, এই সমস্যা হবে না কেন, মানে কি কোনটা নামপদ আর কোনটা ক্রিয়াপদ এটা বুঝবা কিভাবে। দেখো নামপদগুলো কাল দিয়ে আর পুরুষ দিয়ে পরিবর্তন করা সম্ভব না। যেমন পঠন কিংবা পাঠক, তুমি এটা বর্তমান কালে বলো, বলো ভবিষ্যৎ বলো, একই থাকবে। তারপর হচ্ছে এই যে পাঠক, এটা পুরুষ দেও, আমি পাঠক, তুমি পাঠক, সে পাঠক, দেখো পাঠক পরিবর্তন হয়েছে, হয় নাই।
কিন্তু ক্রিয়াপদের মধ্যে কাল দিয়ে পরিবর্তন হয়। আমি পড়ি, সে পড়ে, না বর্তমান কালে পড়ে, অতীতে পড়েছিল, ভবিষ্যতে পড়বে। পুরুষ দিয়ে আমি পড়ি, তুমি পড়ো, সে পড়ে, এটাতে পরিবর্তন হচ্ছে। বচনের মধ্যে দেখ, বচনের মধ্যে আবার ক্রিয়াপদের পরিবর্তন হয় না, দুইটাও কিন্তু পুরো দুই রকম উল্টা। এটা হচ্ছে কালার পুরুষদের অপরিবর্তনীয়, এটাতে পরিবর্তনীয়। আর এখানে দেখো দেখো পরিবর্তন পরিবর্তনীয়, পরিবর্তন পরিবর্তনীয়, অপরিবর্তন অপরিবর্তনীয়, অপরিবর্তন অপরিবর্তনীয়। এখানে দেখো পাঠক পাঠকরা, পাঠকগণ, পাঠক পাঠিকা, লিঙ্গ দিয়ে পরিবর্তনীয়। কিন্তু ক্রিয়াপদ কি লিঙ্গ দিয়ে পরিবর্তন? ক্রিয়াপদ কি বচন দিয়ে পরিবর্তন হয়? একজন পড়ছে আর অনেকজন পড়ছে, এটা কি মধ্যে কোনো পরিবর্তন হয়েছে ক্রিয়াপদের মধ্যে? তারপর অপরিবর্তনীয়, যেমন ছেলেটি পড়ে আর মেয়েটি পড়ে, হয়েছে? ক্রিয়াপদের মধ্যে কোনো পরিবর্তন হয়েছে? ক্রিয়াপদের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়টুকু ক্লিয়ার করলাম। এরপর একটা নিশ্চিত আসি ক্রিয়াপদ, 3 নম্বর একটা টপিক। এই ক্রিয়াপদ শুধুমাত্র তুমি যে খালি চোখে দেখে এরকম না, অনেক সময় ক্রিয়াপদটা উজ্জ্বল থাকতে পারে। এটার নামই হচ্ছে অনুক্ত ক্রিয়াপদ। যেমন শিক্ষক আসামাত্রই সবাই দাঁড়ালো, এটা কি ক্রিয়াপদ। আমার ভাই খেলছে, এটা ক্রিয়াপদ। এবার পুকুরে অনেক মাছ হয়েছে, এটা কি ক্রিয়াপদ। কিন্তু অনুক্ত ক্রিয়াপদ কোনটা? যে ক্রিয়াপদটা কি থাকবে, উজ্জ্বল থাকবে, এটা দেখা যাবে না। যেমন উনি আমার শিক্ষক হন, সে আমার ভাই হয়, এ পুকুরে অনেক মাছ আছে, আজ প্রচন্ড গরম, আজ প্রচন্ড গরম অনুভূত হচ্ছে, এটা আমরা বলি, আমরা এখন বলি না সে আমার ভাই। কিন্তু উজ্জ্বল কি আছে, উজ্জ্বল আছে সে আমার ভাই হয়। কি গরম, কি গরম কি লাগছে, বা কি গরম হচ্ছে, বা কি গরম অনুভূত হচ্ছে, এই কথা আমরা বলি না। এটাই হচ্ছে এই শব্দগুলোর কি বলা যায় মূল। ঠিক আছে, এরপর আসো ক্রিয়াপদ 2 প্রকার, সমাপিকা ক্রিয়া, একটা কি অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, এই সমাপিকা ক্রিয়া অসমাপিকা যদি বুঝতে চাই, প্রথমেই বলবো তুমি নামের দিকে লক্ষ্য করো। এই 2 নামের মধ্যে তোমার উত্তর দিয়ে দিছে। সমাপিকা যেটা সম্পূর্ণ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, যেটা শুনলে মনে হবে এটা শেষ। অসমাপিকা যেটা অসমাপ্ত, অসম্পূর্ণ, তাই অসমাপিকা। তাই নামের মধ্যে কিন্তু ঘটনা পূজা হয়ে গেছে, বাকিটা হচ্ছে উদাহরণ দিয়ে জিনিসটা ক্লিয়ার হোক। যেমন প্রভাতে সূর্য উঠলে, কি শেষ হয়েছে বাক্য, উঠলে কি অস্পষ্ট রয়েছে না। আমার হাত মুখ ধুয়ে, আমরা বিকালে খেলতে, যে এই যে শব্দগুলো যেগুলো দেখতেছ, এইগুলো কি পদ? এগুলো হচ্ছে সেই ক্রিয়াপদ যেটা কি অসম্পূর্ণ, অসমাপিকা। আর সমাপিকা কোনটা? দূর হয়, বসলাম, যাই। দেখো আমি যাই, বাক্য তো সম্পূর্ণ হয়ে গেল। তারপর হচ্ছে বসলাম, সম্পূর্ণ হয়ে গেল, দূর হয়। অর্থাৎ শোনার যে আগ্রহটা অসম্পূর্ণ অসম্পূর্ণ মনে হচ্ছে না। কিন্তু যখন তুমি এরকম মাছ গাছ আটকায় যাবা, তে কে খে, তখনই তোমার কিন্তু অস্পষ্ট মনে হবে। যেমন উঠলে, ধুয়ে, খেলতে, ক্রিয়াপদগুলো দ্বারা কি কথা শেষ হয়নি, কথা প্রয়োজন, তাই শব্দগুলো অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে এটাকে বোঝার একটা সুন্দর সিস্টেম আছে, এটা বোঝার কিছু প্রয়োজন নাই। এখানে যেগুলো আছে এইগুলো তেমন একটা প্রয়োজন নাই, তুমি এটা দেখবা, মনে রাখবো যে সাধারণত সপ্তম বিভক্তি ব্যবহার হয়। সপ্তমী বলতে এই অন্তস্থ হতে, যেমন উঠলে, ধুয়ে, খেলতে, এরকম কিছু দিয়েই অসমাপিকা ক্রিয়াপদ বানানো হয়। তো দেখছো পড়া কিন্তু অল্পই, সামান্য একটু বুঝে নিলেই পড়াটা কিন্তু হয়ে যায়। এবং কি যা বললাম, নামের মধ্যে যদি অর্ধেক উত্তরটা থাকে তাহলে আর সমস্যা কি, তাহলে আর বুঝতে কষ্টটা কোথায়। এখন আমরা দেখব ক্রিয়াপদের আর কিছু প্রকারভেদ। আগে কিন্তু বলেছিলাম যে যারা এইচএসসি স্টুডেন্ট তাদের জন্য কিন্তু ক্রিয়াপদের প্রকারভেদ বোঝাটা কোনোভাবে গুরুত্বপূর্ণ না, তোমাকে কিছুতেই লিখতে হবে না এটা কোন ক্রিয়াপদ, কেমন ক্রিয়াপদ। তো এটা হচ্ছে শুধু নিজেকে আরো কি করে রাখার জন্য, মানে তৈরি করে রাখার জন্য। এবং আরো বলতেছি, এটা যে পড়বা, এটা তুমি যদি বলা বন্ধু ভুলেও যাও, এখন একবার দেখে রাখো, আইডিয়া হবে, তোমার একটা ধারণা থাকবে পরবর্তী। এই দেখো যারা এইচএসসি প্লাস অ্যাডমিশন প্রিপারেশন নেয় তাদের লাভ হয় কি, তাদের লাভ হয় কি, তারা হচ্ছে যখন এইচএসসি পরীক্ষার বিভিন্ন বৃত্তি পরীক্ষা আসে, বিভিন্ন কোচিংগুলো, সেখানে তারা বাজিমাত করে, সেইখানেগুলো তারা ভালো করে। সেই ভালো করার কারণে তারা একদম বিনা টাকায় ভর্তি হতে পারে। শুধু টাকা তো বিনা টাকায় না, বরং উল্টাও তাদের আরো টাকা দেওয়া হয়। তো এই জিনিসটা তোমরা করতে পারো, করতে চাইলে ভালো হবে। যেমন বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া কি 3 প্রকার। এক হচ্ছে অকর্মক্রিয়া, সকর্মক্রিয়া, আর হচ্ছে দ্বিকর্মক্রিয়া। এখন আমি এটার বুঝাইতে গেলে খালি এতটুকু বলবো, আগে তোমাকে কর্ম বুঝাইনি, কর্ম বুঝে তারপর এটা বুঝাবো, তারপর কঠিন হবে না। আগে বলো কর্ম মানে কি।
তো আমি স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করার মতো স্টুডেন্ট বলে কর্ম মানে কাজ। এই তো এই কথাটা বললেই তোমার সবকিছু এলোমেলো শেষ হয়ে গেল। কর্ম মানে কাজ ভাই, এটা আমরাও জানি, তোমরাও জানো। কর্ম মানে কাজ, এটা দুনিয়ার সব মানুষ জানো। কিন্তু তুমি ব্যাকরণের ক্লাসে কর্ম মানে তুমি কাজ বলতে পারবা না। ব্যাকরণ ক্লাসে কর্ম মানে হচ্ছে অবজেক্ট। অবজেক্ট আবার কি, ওই বাংলা বুঝো না, ইংলিশটা বুঝাইতে হয়। তো অবজেক্ট মানে হচ্ছে ইংলিশে তোমরা যেটাকে অবজেক্ট বলো, এটা হচ্ছে সেই অবজেক্ট। ঠিক আছে, কেমন ভালো করে বুঝাই। তোমরা দেখো ইংলিশে তিনটা জিনিস থাকে না, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই যে অবজেক্ট যেটা, এটা হচ্ছে বাংলার কর্ম। আরো যদি কৌশল বলি, কর্ম বুঝে একটা ক্রিয়াপদের মধ্যে, একটা বাক্যের ক্রিয়াপদের মধ্যে প্রশ্ন করতে হয় কি বা কাকে। কি করতে হয়? কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেটা হয় হচ্ছে কর্ম। ঠিক আছে, তাহলে এখানে দেখো কি হাসে, কাকে হাসে না, এটা তার মানে সেটা কর্ম। তার মানে তুমি আরো যদি সহজ করে বুঝে কর্ম কিভাবে চিনবা, ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ভালো হয়। শিক্ষক আমাদের ব্যাকরণ পড়ায়, পড়ায়কে প্রশ্ন করো কি পড়ায়? ব্যাকরণ। তাহলে ব্যাকরণটা কর্ম। শিক্ষক কাকে পড়ায়? আমাদেরকে, আমরা কর্ম। ঠিক আছে, তো ওই কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে যে উত্তরটা বের হবে সেগুলোই কর্ম। একটা উত্তর বের হবে, একাধিক উত্তর বের হবে, কর্ম। তো সেই হিসাবে কোনো কোনো বাক্যের না কর্মই থাকে না। কেমনে বুঝবা কর্ম থাকে না? তুমি বাক্যটা প্রশ্ন করো, এই যে আমি খাবো, এর মধ্যে কি খাবো সেটা কিন্তু বাক্যের মধ্যে নাই। তারপরে হচ্ছে ছেলেটা কানে শোনে না, কি শোনে না, কাকে শোনে না, এটা কিন্তু সেখানে নাই। যদি বলো গান শোনে না, আমি চোখে দেখি না, কি দেখি না, কাকে দেখি না, এই কোনো প্রশ্নের উত্তর এখানে নাই। এই জন্য এই বাক্যটা হচ্ছে অকর্মক, বাক্যের মধ্যে কোনো কর্ম নাই। অর্থাৎ এটা কি ধরনের ক্রিয়াপদ? এটা অকর্মক ক্রিয়াপদ। যে ক্রিয়াপদ এটা কর্মের সৃষ্টি করতে পারে না, কর্ম বানাতে পারে না। এরপর এখানে আসি, এটা সকর্মক, মানে একটা কর্ম আছে। কেমনে বুঝবো কর্ম আছে? এখানে প্রশ্ন করো, আমি খাবো, আমি কি খাবো, এই যে আমি যেটা খাবো উত্তর পাইছি, এটা হচ্ছে কর্ম। ছেলেটা শোনে না, কি শোনে না, কথা, তাহলে কথাটা কর্ম। আকাশে চাঁদ দেখি না, কি দেখি না, চাঁদ, তা চাঁদটা হচ্ছে কি, কর্ম। ঠিক আছে, চারটা কি, চারটা হচ্ছে কর্ম। এরপর আসো দ্বিকর্মক ক্রিয়া। যেমন এখানে খাওয়ায় আর হচ্ছে শোনাচ্ছে, এই দুটাকে প্রশ্ন করো। খাওয়াইকে প্রশ্ন করো কি খাওয়াচ্ছে, কাকে খাওয়াচ্ছে। দেখো কি খাওয়াচ্ছে, ভাত, তাহলে এটা একটা কর্ম। কাকে খাওয়াচ্ছে, আমাকে, এটা একটা কর্ম। তাহলে যখন একটা বাক্যের মধ্যে দুইটা কর্ম থাকবে তার নাম দ্বিকর্মক। কর্ম থাকলে সকর্মক, না থাকলে অকর্মক। এবার কি বুঝতে পারছো যে এটা আসলে যে মস্ত মনে রাখতে হয় না, নামের মধ্যে পরিচয় আছে, তুমি জাস্ট বুঝলেই তুমি নিজের থেকে ভিতর থেকে উত্তরটা চলে আসবে। হ্যাঁ, তুমি তো কখনো এরকম হবে না দ্বিকর্মকের কর্ম না থাকলে সেটা তো তুমি দ্বিকর্মক বলবা না, তা দুইটা কর্ম থাকলেই দ্বিকর্মক। এরপর আসো সমধাতুস কর্ম। সমধাতুস কর্ম কোনটা? সমধাতুস কর্ম হচ্ছে যেই কর্মের মধ্যে যে কর্মটা স্বয়ং সেই ক্রিয়াপদ থেকে সৃষ্টি হয়েছে। উদাহরণ দেখো, যেমন কি খাবার খাবে, এই যে কি খাবার খাবে, এখানে খাবে কি প্রশ্ন করো, কি খাবে, খাবার। তাহলে খাবার এর যে ধাতু খা, খাবের ধাতুটাও কি, খা। সুতরাং এইটা হচ্ছে সমধাতুস কর্ম। এরপর এমন সুখের মরণ কে মরতে পারে, এই যে মরতে পারে আর মরণ, দুইটার মূল শব্দ কি, মর। দুইটার ধাতু যেহেতু মর, সুতরাং এটা সমধাতুস ধর্ম। এরপরে বেশ এক ঘুম ঘুমিয়েছি, এই যে ঘুমিয়েছি মূল শব্দ ঘুম, ঘুম শব্দেরও কি মূল শব্দ ঘুম, এই জন্য এটা হচ্ছে সমধাতুস কর্ম। এরপরে আর মায়া কান্না কেঁদো না গো, এই যে কাঁদো এবং কান্না দুইটারই মূল ধাতু হচ্ছে কাঁদ, এই জন্য এটা সমধাতুস। তার মানে সমধাতুসটা তোমার আলাদা প্রকারভেদ না। হ্যাঁ, সমধাতুস এই তিনটা হচ্ছে প্রকারভেদ। সমধাতুস হচ্ছে একটা এক্সট্রা একটা ধরন। যদি পয়সায় চলে আসে নিচের কোনটির মধ্যে সমধাতুস, এটা ইয়াতে ইচ্ছি না, অ্যাডমিশন পরে যদি আসে নিচের কোনটিতে সমধাতুস কর্ম রয়েছে, তখন তুমি যাতে চিনতে পারো, এটা হচ্ছে এখানে মূল কথা। তো ভালো করে হচ্ছে কি বুঝা হচ্ছে মূল বিষয়। এখানে সমধাতুস নামটা মনে রাখার কিছু নেই, তারপরে হচ্ছে এইটা চার প্রকার কিনা সেটা মনে রাখার কিছু নেই, কারণ এটা তোমার প্রশ্ন আসতেছে না যে কর্ম অনুযায়ী ধাতু ক্রিয়াপদ কত প্রকার, না, তোমাকে বাক্য দিয়েই চিনতে বলতে হবে যেটা কি তুমি চিনে দেখো তো, এটা কি সমধাতুস, এটা কি সকর্মক, এটা কি দ্বিকর্মক, এই চিনতে পারা হইলে কথা। এরপর আসে হচ্ছে ক্রিয়াপদ গঠন অনুযায়ী আবার কি করছে, পাঁচ প্রকার করছে। একটা হচ্ছে সরল ক্রিয়া, যৌগিক ক্রিয়া, সংযোগ বা মিশ্র ক্রিয়া, তারপর নাম দিছে প্রযোজক ক্রিয়া, তারপর নাম দিছে নাম বা নাম ধাতু ক্রিয়া।
তো প্রত্যেকটাই একই কথা এটার মতনই, যে কত প্রকার, সে 5 প্রকার না 3 প্রকার, এখানে আছে 5 প্রকার, আমরা এখানে লিখছি 3 প্রকার, আবার নিচে ভাবে লিখছি, তাহলে এটা কি হইল, বা আসলে কত প্রকার, না তোমার এখানে প্রকারভেদ বোঝা দরকার নেই। তোমার যদি প্রশ্ন আসে নিচের কোনটি যৌগিক ক্রিয়া, নিচের কোনটি সংযোগ ক্রিয়া, তুমি যাতে তখন পারো, এইটাতে সেখানকার কথার মূল বিষয়। এখন এই জায়গার মধ্যে বুঝাই দিই, সরল ক্রিয়ার দেখছো কোনো রকম কোনো সূত্র নাই, সরল ক্রিয়া সিম্পল, সরল কে তুমি এতক্ষণ বুঝতেছিলে, এতক্ষণ তোমরা সরল কে জানতা, তুমি বুঝতে বলতে তোমার বুদ্ধি বলতে সরল ক্রিয়া পর্যন্তই। কিন্তু ক্রিয়া যে আরো কিছু হতে পারে এইটা জানানোর জন্য তোমাকে দেখাইছে না, যৌগিক ক্রিয়া এবং সংযোগ ক্রিয়া বলেও কিছু ক্রিয়াপদ হতে পারে। যেমন যৌগিক ক্রিয়া কি, মরে যাওয়া, কমে আসা, এগিয়ে চলা, হেসে ওঠা, উপচে পড়া, পেয়ে বসা। পার্থক্য কি খেয়াল করছো? সে লিখছে, সে খেলছে, এখানে ক্রিয়াপদ কয়টা? একটা, সিঙ্গেল। এরকম ছোট্ট একটা ক্রিয়াপদ হইলে, একটা শব্দ হইলে সেটা হয় হচ্ছে ক্রিয়াপদ, সরল ক্রিয়া। আর যৌগিক ক্রিয়া কোনটা? যেগুলো যদি জোড়া হয়, বৃহৎ হয়, বড় করে হয়, যেমন কমে যাওয়া, কমে আসা, এগিয়ে চলা, হেসে ওঠা, উপচে পড়া, তাহলে সেগুলো হয় যৌগিক ক্রিয়া। আর সংযোগ ক্রিয়া কি? সাঁতার কাটা, বিপদ হওয়া, বড় হওয়া, উদয় হওয়া। এখন একটা কনফিউশন তোমার মধ্যে তৈরি হয়েছে, স্যার বুঝতে পারলাম যে সরল ক্রিয়া যেটা সিঙ্গেল সেটা হচ্ছে সরল ক্রিয়া, কিন্তু এটা তো বুঝলাম না যৌগিক ক্রিয়ার সংযোগ ক্রিয়া এটা কোনটা ক্রিয়াপদ, কারণ এখানেও ডাবল থাকলে যৌগিক ক্রিয়া, ডাবল থাকলে সংযোগ ক্রিয়া বা মিশ্র ক্রিয়া। হ্যাঁ, তাইলে কেমনে সরল ক্রিয়া হয় এইটা বোঝার জন্য তোমাকে যদি সহজ করে বুঝাই দিই, খেয়াল করে দেখো, এইখানে একটা একার আছে, মোড়ে, কমে, এগিয়ে, হেসে, এবং দুইটাই কিন্তু ক্রিয়াপদ, মোড়ে যাওয়া, কমে আসা, এগিয়ে চলা, দুইটাই ক্রিয়াপদ, একটা সমাপিকা একটা অসমাপিকা। এই যে এবার কিন্তু সমাপিকা অসমাপিকা তোমার কাজে লাগতেছে, আমি নিচে সূত্র দিয়ে রাখছি, চেপে রাখা। আর যেটা হচ্ছে একটা হচ্ছে নাম শব্দ, যেমন গান, ঠন, ব্যাট, সাঁতার, বিপদ, উদয়, বড়, কথা, মন, এগুলো কিন্তু ক্রিয়াপদ না, এগুলো শব্দ। শব্দের পরে যদি কোনো একটা ক্রিয়াপদ যুক্ত হয়ে যেই জোড়াটা করবে সেই জোড়ার নাম হবে মিশ্র। আচ্ছা, কেন মিশ্র বলছে বা সংযোগ বলছে? কারণ মিশ্র না, একটা তোমার নাম আরটা হচ্ছে ক্রিয়া, দুইটা মিলা নাম হয়েছে ক্রিয়া, এই জোড়াটা মিশ্র ক্রিয়াপদ। আর যদি দুইটাই ক্রিয়াপদ হয় তাহলে সেটা হয় যৌগিক ক্রিয়া। ঠিক আছে, এরপরে এখানে আমরা কিছুটা যদি বুঝতে পেরেছো বা আমি হয়তো বুঝাও দিয়েছি, বাকি মনে রাখার কৌশলটা এখানে দেওয়া আছে, অর্থাৎ অসমাপিকা প্লাস সমাপিকা সমান যৌগিক ক্রিয়া, নামপদ প্লাস ক্রিয়াপদ সমান সংযোগ ক্রিয়া কিংবা মিশ্র ক্রিয়া। তারপরে বলবো আমাদের ভিডিওগুলো দেখে তোমরা একটু কমেন্ট করবে, কারণ কমেন্ট করলে আমাদের কাছে এই পর্যন্ত মেসেজ আসবে যে তোমরা আসলে কোন জায়গাগুলো বুঝছো বা তোমাকে আরো কোন ভাবে সার্ভিস দিলে তুমি আরো বেশি উপকৃত হতা। তো তোমার কথা তোমাকে চেয়ে নিতে হবে। এবার আসো প্রয়োজক ক্রিয়া, কর্তা অন্যকে দিয়ে কাজ করে তাকে কি বলা হয়? প্রয়োজক ক্রিয়া বলে। যেমন তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন, কি করাচ্ছেন? তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন। এখানে দেখো তিনি কি? প্রযোজক কর্তা, আমাকে হচ্ছে প্রযোজক কর্তা। তাহলে এই দুইটা তাহলে কি? একটা প্রযোজক আর প্রযোজ্য। এই প্রযোজক আর তেমন আসলে এটা আহামরি কঠিন কিছু না, এমন কিছু ক্রিয়াপদ পাবা যে ক্রিয়াপদটা যে করে কিন্তু সে করে না, করাই হলো আরেকজন দিয়ে। যেমন শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, এখানে দেখো পড়ার কাজটা তোমরা করতেছো কিন্তু ক্রিয়াপদের কর্তা কিন্তু আমি, পড়াচ্ছি। এই ধরনের দেখাচ্ছে, করাচ্ছে, বলাচ্ছে, শেখাচ্ছে, এইগুলোকে প্রযোজক ক্রিয়া বলে। বাস এটা সম্বল, আর কিছু না। আরেকটা আছে নাম ক্রিয়া বা নাম ধাতু। এটা কি? এটাতে আছে আমাদের স্বভাব, আমরা একটা নাম শব্দ থাকে তার মধ্যে কিছু একটা যুক্ত করে বানায় ফেলাই ক্রিয়াপদ। যেমন কই কি ফেসবুকিং করতেছে, দেখো ফেসবুকিং এটা একটা ইংলিশ শব্দ, আমরা বাংলা বানায় ফেলাইছি, তাই না? এই ধরনেরকে নাম ধাতু বলে। যেমন চমক, এটা একটা বিশেষ্য, তার আগে কিছু লাগানো মানে দিচ্ছি চমকানো। কম, এটা একটা বিশেষণ, নাম দিচ্ছি কমানো। ছটফট, নাম দিচ্ছি ছটফটানো। এরকম আর অনেক শব্দ আছে, যেমন বেতানো, বাঁকানো, তারপর দাঁতটি কনকনাচ্ছে, হ্যাঁ, সাপটি ফোসফসাচ্ছে। এই যে এরকম করে যে শব্দটা আসলে ক্রিয়াপদ ছিল না, শব্দটা কোনো একটা জিনিসের নাম বা একটা বিশেষ্য, কিন্তু তারা আমরা জোর করে ধরিয়া বাইধা ক্রিয়াপদ বানায় ফেলছি, সেইগুলি হবে নাম ক্রিয়া বা নাম ধাতু। তারপরে হ্যাঁ, এই পদ্ধতি হলে হবে। তারপরে এখানে যে কথাটুকু আছে এটা খুব আহামরি গুরুত্বপূর্ণ কিছু না, আহামরি কেন, কোনোভাবেই গুরুত্বপূর্ণ না, তবে এখান থেকে প্রশ্ন যেত, একবার অ্যাডমিশনে কিছু প্রশ্ন এসেছিল, সেই জন্য কি আমরা দিয়ে দেওয়া। অর্থাৎ কর্তা কখন এক কর্তা হতে পারে একটা ক্রিয়াপদের মধ্যে,
এটা হলো ক্রিয়াপদের আসল আলোচনা। ক্রিয়াপদ হচ্ছে কর্তা, তার আলোচনা, কর্তা বিবেচনা, ক্রিয়াপদ কি, এটা হচ্ছে তার আলোচনা। শতদিন কর্তা এবং নিরপেক্ষ কর্তা। তো যাই হোক, এটা নিয়ে তেমন আলোচনা করলাম না, আমাদের ক্রিয়াপদ শেষ হয়ে গেছে। ক্রিয়াপদের পরে আমরা পরবর্তী যে ক্লাসে সেখানে অনুসর্গ, এরপর হচ্ছে যোজক, তারপর হচ্ছে আবেগ শব্দ, এই তিনটা একসাথে পড়বো। হ্যাঁ, কারণ হচ্ছে তিনটা একদম ছোট ছোট টপিক, কিন্তু তিনটাকে একসাথে করে পড়াটা আসলে উচিত। অন্তত আবেগ শব্দ যদি আলাদাও পড়ি, অনুসর্গ আর যোজকটা একসাথে পড়া উচিত। কারণ অনুসর্গ আর যোজকের মধ্যেই স্টুডেন্টদের প্রায় কনফিউশন লেগে যায় যে কোনটা জানি যোজক, কোনটা জানি অনুসর্গ। আবেগ শব্দ অবশ্য চিনা যায়, কিন্তু যেহেতু তিনটে ছোট ছোট টপিক, অর্থাৎ কিন্তু আবার গুরুত্বপূর্ণ, কারণ একটু ছোট্ট একটু টপিক থেকে তুমি যে একটা প্রশ্ন উত্তর পেরে যাও, তাহলে তোমার একটু 5-এ 5 পাওয়াটা সহজ হয়ে গেল। তো সুতরাং ওই আবেগ শব্দ, ওই মানে পরবর্তী যে ক্লাসটা নিব, অর্থাৎ অনুসর্গ, যোজক, আবেগ শব্দ, সেই ক্লাসে স্বাগতম জানিয়ে এই ক্লাসটি, ক্রিয়াপদের ক্লাসটি এখানে শেষ করছি। আবারও বলছি, ক্রিয়াপদের যে এমসিকিউ যেগুলো আছে সেগুলো কিন্তু তোমরা অ্যাডমিশনের যে এমসিকিউ সেগুলো পড়বা। মানে যে এই ভিডিওটা পুরোপুরি দেখছো, যে দেখো না তার মানে সে এইচএসসির জন্য প্রিপারেশন নিয়েছো, সেইটা সে প্রতিষ্ঠা। কিন্তু যেটা শেষ পর্যন্ত দেখছো সেই কিন্তু কি করবা, এইচএসসি যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো পড়ে ফেলবা। কারণ তুমি কিন্তু এইচএসসি মানে অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ, আর অ্যাডমিশন প্রিপারেশনটাকে টাইট করার জন্য, ফাইনাল করার জন্য তোমাকে সেটা পড়তেই হবে। তো এখানে রাখছি, পরবর্তী দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।